একটি সুসজ্জিত ট্রাকে করে খামেনি এবং তার পরিবারের 4 সদস্যের কফিন ধীরে ধীরে এগিয়ে চলছে কোমের সড়ক ধরে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মানুষের হাতে শোভা পাচ্ছে ইরানের জাতীয় পতাকা ও লাল রঙের ব্যানার। ইরানের রাজধানী তেহরান ছাড়িয়ে শোকের ছায়া এখন দেশটির ঐতিহাসিক কোম নগরীতে। শিয়া ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র কোমে মঙ্গলবার লাখো মানুষ খামেনিকে শ্রদ্ধা জানিয়ে বিশাল শোক মিছিলে অংশ নেন। শোকের কালো ছায়া ঢেকে যায় পুরো শহর। তবে বরাবরের মতোই এই শোক মিছিল রূপ নিয়েছে তীব্র প্রতিবাদে। মিছিলে অংশ নিয়ে অনেকের হাতেই ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি সংবলিত ব্যানার ও ফেস্টুন, যাতে লেখা ছিল কিল ট্রাম্প কিংবা খামেনির হত্যাকারী ট্রাম্পের মৃত্যুদণ্ডই বর্তমান নেতার নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে কোমের আনুষ্ঠানিকতা শেষে বিমানযোগে খামেনির মরদেহ নেওয়া হয় প্রতিবেশী দেশ ইরাকে। ইরাকে শিয়া সম্প্রদায়ের পবিত্র 2 নগরী নাজাফ এবং কারবালায় চলছে খামেনিকে শেষ শ্রদ্ধা এবং বিদায় জানানোর প্রস্তুতি। নাজাফে খামেনির শেষ যাত্রাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইরাকি প্রশাসন। এই আয়োজন নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পপুলার মোবিলাইজেশন ফোর্স। পবিত্র নাজাফ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন আসার আগে আমরা যৌথ অপারেশন কমান্ড এবং স্থানীয় সরকারের সাথে বৈঠক করেছি। এই বড় আয়োজনটির নিরাপত্তা নিশ্চিত করতে 20,000 পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদির উপস্থিতিতে খামেনির মরদেহ গ্রহণের পর তা নেওয়া হবে কারবালায়। সেখানকার বাসিন্দারাও শিয়া ইসলামের এই মহান নেতার শেষ বিদায়ের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় কারবালার সকল মানুষ সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলের জন্য পুরোপুরি প্রস্তুত, যিনি শুধু শিয়াদের জন্য নয়, পুরো ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। ইরাকে নাজাফ ও কারবালার সফর শেষে খামেনির মরদেহ আবারও ইরানে ফিরিয়ে এনে মাশহাদের ঐতিহাসিক মাজার কমপ্লেক্সে সমাহিত করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর করা বার্তার পরই যেন নড়েচড়ে বসেছে নেটো মিত্ররা। মঙ্গলবার তুর্কি এর আঙ্কারায় চলমান সামরিক জোটটির মূল সম্মেলনের পাশাপাশি আয়োজিত প্রতিরক্ষা ফোরামে একের পর এক মেগা চুক্তি ও উদ্যোগের ঘোষণা দেন নেটো মহাসচিব মার্ক রুটা। অনুষ্ঠানে মার্ক রুটা বলেন, এসব উদ্যোগে ইটালি, স্পেন, কানাডা সহ নেটোর 12টি দেশ অংশ নিচ্ছে। এছাড়া ড্রোন হুমকির মুখে সুরক্ষা বলয় তৈরি করতে নেটো ড্রোনেস নামে একটি প্রকল্পের উদ্যোগ নিয়েছে, যাতে আগামী 5 বছরে $40 বিলিয়ন বেশি ব্যয় করা হবে। We are building robust counter-drone defenses to detect, identify and neutralize drones. That's how we protect our 1 billion people against the full range of drone threats. নেটো মহাসচিবের এই বড় ঘোষণার পরপরই যৌথভাবে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে এক ঐতিহাসিক চুক্তি সই করে আমেরিকা ও ইউরোপের দেশগুলো। আঙ্কারায় আন্ডার সেক্রেটারি অব ওয়ার মাইকেল ডাফির উপস্থিতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট মিসাইলের যৌথ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সুবিধা বাড়ানোর জন্য এই চুক্তি সই হয়। ডাফি বলেন, এই উদ্যোগের মাধ্যমে মিত্র দেশগুলো তাদের নিজেদের শিল্প সক্ষমতাকে কাজে লাগাবে। Through this initiative, allied nations are bringing their own industrial muscle to the table. We are gutting the red tape, expanding the global supply base, and ensuring our warfighters have overwhelming firepower. প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে জার্মানি ও অন্যান্য ইউরোপের দেশগুলোর মাটিতে রেথিয়ন এবং লকহিড মার্টিনের মতো আমেরিকান প্রতিরক্ষা জায়ান্টদের এই যৌথ উৎপাদন ব্যবস্থা চালু হলে তা সরাসরি ওয়াশিংটনের ওপর চাপ কমাবে এবং নেটোর সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দামাস্কাস সফরের মাঝেই আকস্মিক জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী। চারদিকের কালো ধোঁয়া আর মানুষের আতঙ্কই বলে দিচ্ছে হামলার ভয়াবহতা। দামাস্কাসের বিলাসবহুল 4 সিজনস হোটেলে অবস্থান করছিলেন ম্যাক্রো। মঙ্গলবার সকালে হোটেলটির অদূরে পর্যটন মন্ত্রণালয় ও দেশটির জাতীয় জাদুঘরের মধ্যবর্তী একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। দামাস্কাস পৌঁছে এই হোটেলেই রাত কাটিয়েছিলেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এবং সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় প্রথম বিস্ফোরণের পরপরই সেখানে সাধারণ মানুষ ও অ্যাম্বুলেন্স জড়ো হলে দ্বিতীয় দফায় আরেকটি বিস্ফোরণ ঘটে। এই হামলায় 4 পুলিশ সদস্য সহ অন্তত 18 জন আহত হয়েছেন। তবে এলিসি প্রাসাদ নিশ্চিত করেছে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদ আছেন। হামলার পরপরই কড়া নিরাপত্তায় সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছান ম্যাক্রো। সেখানে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ম্যাক্রো জানান সমস্ত চ্যালেঞ্জের মধ্যেও তার এই ঐতিহাসিক সফর অব্যাহত থাকবে। এর আগে সিরিয়া পৌঁছে সোমবার রাতে আল শারার সাথে দামাস্কাসের ঐতিহাসিক উমাইয়াদ মসজিদ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ম্যাক্রো। 2024 সালে আহমেদ আল শারার নেতৃত্বে বিদ্রোহীরা বাশার আল আসাদ সরকারকে উৎখাত করার পর এই প্রথম ইউরোপিয়ান ইউনিয়নের কোনো শীর্ষ নেতা সিরিয়া সফর করেছেন। 13 বছরের যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে পশ্চিমাদের সমর্থন আদায়ের লক্ষ্যেই আহমেদ আল শারার আমন্ত্রণে এই সফরের আয়োজন। তবে এই হামলা আবারও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার বড় চ্যালেঞ্জকে সামনে এনে দাঁড় করালো। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ আর আসাদ সরকারের পতনের পর এক নতুন দিগন্তের মুখোমুখি সিরিয়া। আর সেই নতুন পথ চলায় পাশে দাঁড়াতে দামাস্কাসে হাজির হয়েছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাজধানী দামাস্কাসের প্রেসিডেন্ট প্রাসাদে সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকে অংশ নেন তিনি। তবে এই ঐতিহাসিক সফরকে ঘিরে তৈরি হয়েছিল চরম উত্তেজনা। প্রেসিডেন্ট ম্যাক্রো যে হোটেলে অবস্থান করছিলেন তার ঠিক পাশেই ঘটে জোড়া বোমা বিস্ফোরণ। ম্যাক্রোর মোটরকেড হোটেল ছাড়ার কিছু সময় পরই ঘটে যাওয়া এই হামলায় আহত হন অন্তত 18 জন। তবে এই ঘটনা ফ্রেঞ্চ প্রেসিডেন্টের যাত্রাকে ব্যাহত করতে পারেনি। সন্ত্রাসবাদের কাছে মাথা নত না করে পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন তিনি। আজ সকালে যারা আহত হয়েছেন তারা বেসামরিক নাগরিক কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্য যাই হন না কেন, আমার সমবেদনা তাদের সাথে রয়েছে। কিছু গোষ্ঠী চাইছে না যে সিরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ে ফিরে আসুক, তবে আমরা কোনোভাবেই আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না। হামলার পর যৌথ সংবাদ সম্মেলনে সিরিয়ার অর্থনৈতিক ও ব্যাংকিং খাত পুনর্গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় প্যারিস। বৈঠকে টোটাল এনার্জিজ এবং ফ্রেঞ্চ শিপিং গ্রুপ CMA-CGM এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দামাস্কাস বিমানবন্দরের এয়ার কার্গো হ্যান্ডেলিং উন্নত করতে একটি বড় চুক্তি সই করে সংগঠন দুটি। একই সাথে আসাদের চাচা রিফাত আল আসাদের কাছ থেকে বাজেয়াপ্ত 51 মিলিয়ন ইউরো বা প্রায় $58 মিলিয়ন সম্পদ সিরিয়াকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করার ঘোষণাও দেয় ফ্রান্স। সিরিয়ার এই সাফল্যে যারা ক্ষুব্ধ তারাই ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। তদন্ত চলছে এবং খুব দ্রুতই এই হেয় অপরাধমূলক কাজের সাথে জড়িতদের গ্রেফতার করা হবে। এই হামলা সিরিয়ার পুনর্গঠনে আমাদের এবং আমাদের সহযোগীদের সংকল্পকে আরও দৃঢ় করবে। শুধু বাণিজ্য নয়, সিরিয়ার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন ও সন্ত্রাস দমনে দেশটির বিশেষ বাহিনীকে সহযোগিতা করার জন্য সামরিক ফ্রেমওয়ার্ক নতুন করে সাজানোর কথা জানিয়েছেন ম্যাক্রো। উপসাগরীয় অঞ্চল এবং ইউরোপের মধ্যে জ্বালানি ও লজিস্টিক্সের সংযোগকারী দেশ হিসেবে সিরিয়াকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে ফ্রান্স। গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের বাস্তবায়নে মাঠ পর্যায়ের অগ্রগতির অংশ হিসেবে উপত্যকার শাসনভার হস্তান্তরের ঘোষণা দিয়েছে হামাস। দীর্ঘ 19 বছরের শাসন ক্ষমতা বিলুপ্তির হামাসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। গাজার বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের মতে বোর্ড অফ পিসের উচিত এখন গাজা পুনর্গঠনের পথ খুলে দেয়া। কর্মসংস্থানের বিষয়ে পিস কমিটির ভূমিকাও যাচাই করতে চায় গাজার যুবকরা। আমরা এখন দেখতে চাই তারা দেশের জন্য কি করতে চায়। আমরা চাই গাজা পুনর্গঠনের কাজ শুরু হোক, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও আটকে থাকা লাশগুলো উদ্ধার করা হোক। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান দরকার। হামাসও তাদের হাতে থাকা জিম্মিদের ফেরত দিয়েছে। এবার গাজার নিয়ন্ত্রণও কমিটির হাতে ছেড়ে দিচ্ছে। যে কমিটি গাজার দায়িত্বে আসুক, তাদের উচিত গাজা পুনর্গঠনের পথ খুলে দেয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করছি হামাসের এই প্রশাসনিক কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত যেন আমাদের জীবনে উন্নতি বয়ে আনে। সন্তানদের নিয়ে এই তাঁবুর জীবন
মশা আর ইঁদুরের অত্যাচার থেকে আমরা মুক্তি চাই। এটা কোনো জীবন নয়। আমরা প্রতিনিয়ত নির্যাতন আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। পুরো বিশ্ব যেন আমাদের দিকে একটু মানবিক দৃষ্টিতে তাকায়। 2023 সালের 7 অক্টোবরের পর শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের 2.5 বছর পেরিয়ে গেলেও গাজা এখনও ধ্বংসস্তূপের নগরী। হামাসের এই প্রশাসনিক পরিবর্তনের খবরে সাধারণ প্যালেস্টিনিয়ানদের মনে কিছুটা স্বস্তি ফিরলেও তাদের জীবনযাত্রার মান এখনও চরম মানবেতর। খানাখন্দে ভরা সড়ক এবং খোলা আকাশের নিচে প্লাস্টিকের তাঁবুতে মশা আর ইঁদুরের উপদ্রবের মাঝে দিন কাটছে হাজারো মানুষের। গাজাবাসীর একমাত্র চাওয়া, এই রাজনৈতিক পরিবর্তনের ফলে যেন দ্রুত আন্তর্জাতিক সাহায্য ও পুনর্গঠনের কাজ শুরু হয়। কথিত যুদ্ধবিরতির পর দীর্ঘ সময় পার হলেও দখলদার বাহিনীর অব্যাহত হামলায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনায় গাজাবাসীর শঙ্কাও কাটছে না। পুরো 8 মাস কেটে গেল, কিন্তু আমরা কিছুই পেলাম না। এখন অনবরত বোমাবর্ষণ চলছে, ড্রোনের গুলি আর F-16 ফাইটার জেট এসে বাড়িঘর উড়িয়ে দিচ্ছে, মানুষ মরছে। নেতানিয়াহু তো কাউকেই পরোয়া করছেন না, অথচ এখানে কত নিরস্ত্র অসহায় মানুষ বসবাস করছে, আর পুরো বিশ্ব এখনও চোখ বন্ধ করে রেখেছে। হামাসের এই প্রশাসনিক বিলুপ্তির পর এখন পুরো গাজা পুনর্গঠন প্রক্রিয়া ও যুদ্ধোত্তর ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরবর্তী পদক্ষেপের ওপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হামাসের এই নমনীয় ভাবমূর্তির পর এখন বল পুরোপুরি ইসরায়েল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কোর্টে। সোমবার দেইর আল বালায় এক সংবাদ সম্মেলনে হামাস জানায়, গাজার শাসনভার তারা স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে তাদের সরকার বিলুপ্ত করেছে। তবে হামাস সরকার ভেঙে দিলেও আপাতত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মী ও প্রশাসনিক কাঠামো আগের মতোই থাকবে। জনস্বার্থে পেশাগত কর্মীরা তাদের দায়িত্ব পালন করে যাবেন, যা পরবর্তী বোর্ড অফ পিসের স্বাধীন কমিটির তদারকি করবে। তবে রাজনৈতিক এই পট পরিবর্তনের মাঝেই সোমবারেও ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এমনকি মঙ্গলবারও গাজা সিটি ও খান ইউনিসে পৃথক হামলায় 2 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েল।